বিশ্বকাপের গ্রুপ পর্ব দেখতে দেখতে শেষ হয়ে গেল, আর আজকে রাত 1টা থেকে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। 12টি গ্রুপ থেকে সেরা 2টি দল করে মোট 24টি দল এতে সরাসরি দ্বিতীয় পর্বের জন্য কোয়ালিফাই করেছে, এবং 12টি গ্রুপ থেকে তৃতীয় অবস্থানে থাকা 12টি দলের মধ্যে যারা সেরা 8 হয়েছে তারা গিয়ে পরের পর্বের জন্য কোয়ালিফাই করেছে। মোট 32টি দল নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এর মধ্যে দুঃখজনক বিষয় হচ্ছে ইরানের বিদায় নেওয়াটা। ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র এবার যে ইরানের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে, এটা খুবই নিন্দনীয়, এবং ফিফা এই ব্যাপারে কোনো পদক্ষেপই বলতে গেলে নেয়নি দৃশ্যমানভাবে। এটাও খুব দুঃখজনক। ফিফা অন্য দেশে হলে ঠিক এরকম ভাবে নির্বিকার থাকতে পারতো কিনা সেটাও দেখার বিষয় আছে। আর তাছাড়া ফিফার ভূমিকাও প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে অনেক ক্ষেত্রে। যেমন গতবার রাশিয়াকে ইউক্রেন দখল করা যুদ্ধের কারণে রাশিয়াকে বহিষ্কার করা হলো হচ্ছে, এবং তাদেরকে কোয়ালিফাইও থেকে তো বাদ দেওয়া হচ্ছে, বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগের কথা তো প্রশ্নই আসে না। এই ধরনের দ্বিমুখী আচরণগুলো খুবই দুঃখজনক। আর যুক্তরাষ্ট্র যেটা দেখলাম বিশ্বকাপকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলো বা করার চেষ্টা করছে, এগুলো এই ধরনের বড় পরাশক্তিগুলোর দেশে এতে কোনো বড় ইভেন্ট আসলে আয়োজন করাটা ঠিক নয় যা দেখছি। এটা খেলাতে এতে ইভেন্টের গায়ে কালিমা লেপন করে দেওয়া ছাড়া ভালো কোনো ফল বয়ে আনবে না, এটা আর কি। তো যাই হোক, এটা আসলে কি করব আমরা, আসলে মেনে নেওয়া ছাড়া কি করতে পারি আমরা? দিন শেষে কথা হয়তো বলতে পারি যেটা বলছি, এছাড়া আসলে আমাদের তো কিছু করার নেই, এটা আর কি। তো এখন যদি গ্রুপ পর্ব নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে বলবো যে শিরোপা জয় করার মতো যে দলগুলোকে আমরা হিসাবে করেছিলাম যে শিরোপা জিততে পারে, তাদের মধ্যে যদি বলি যে সেরা দল কারা বললে বলতে হবে যে এই গ্রুপ পর্ব শেষে বলতে গেলে ফাইনাল খেলার সম্ভাবনা কার বেশি, এক্ষেত্রে বলতে হয় যে দুটি দলের নাম নিলে সেটা হচ্ছে ফ্রান্স এবং আর্জেন্টিনা, এবং গতবারের 2 ফাইনালিস্ট। এবং যদি বলি যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার, তাহলে আমি বলবো আর্জেন্টিনা এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? এটার কারণ হচ্ছে আর্জেন্টিনার যে কোচ এবং কোচিং প্যানেল, সেটাতে স্কালোনি সহ তার টিম খুব দক্ষভাবে প্রাগমাটিক ফুটবল খেলাচ্ছেন, অর্থাৎ বাস্তবতা বুঝে সে অনুসারে চেষ্টা করছেন খেলানোর। এবং আর্জেন্টিনার একটা রেকর্ড হচ্ছে কি, আর্জেন্টিনা কিন্তু 22 সালের বিশ্বকাপ থেকে এর প্রথম ম্যাচ থেকে এই পর্যন্ত তারা কিন্তু শুরুতে একটা ম্যাচও শুরুতে গোল খায়নি, তারা গোল দিয়েছে। এটা কিন্তু বিশাল বিষয়, এটা ছোটখাটো বিষয় না। এবং তারা কিন্তু ঠিকই এই যে পেনাল্টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন বা অনেক কথা বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে পেনাল্টি আদায় করার একটা দক্ষতা থাকা লাগে, সেটা আর্জেন্টিনারা বেশ ভালোভাবে রপ্ত করেছে। এটা হচ্ছে বড় বিষয়। এবং সেট পিসে তারা বেশ ভালো করছে। মেসি আজকেও ফ্রি কিক থেকে গোল করলো, ফ্রি কিকে যে গোল করলো সেটাতে তার সতীর্থরা যেভাবে দেয়াল একটা ব্লাইন্ড স্পট তৈরি করেছে গোলকিপারের জন্য, রেফারি বুঝতেই পারেনি বলটা কিভাবে হতে পারে। রেফারি ধরে নিয়েছিল যে বলটা হয়তো মেসি ইয়া করবেন, ভারসমান ভাবে নেবেন, কিন্তু মাটি কামড়ানোর শট বলা চলে অনেকটা, ওই শট নিয়ে গোল করে ফেললেন ফাঁকা জায়গা দিয়ে। তো এটা বড় বিষয় আর্জেন্টাইনদের জন্য এতে আছে। আর মেসিকে নিয়ে বলতে যেহেতু কথা বললাম, আমি সেক্ষেত্রে বলবো যে আমার মনে হয় যে মেসি হয়তো এবার গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুইটাই জিততে পারে। তো মেসিকে নিয়ে আসলে নতুন করে কি বলবো, মেসি তো আছে। এছাড়া তার সতীর্থরাও মোটামুটি, লাউতারো মার্টিনেজ গোল পেল, এবং লো সেলসো, যার খেলা দেখার জন্য আমি একটু অপেক্ষায় ছিলাম, লো সেলসো মাঠে নামলো এবং ফ্রি কিক থেকে গোল করলো, বেশ ভালোই লাগলো। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আর্জেন্টিনা যদি ফ্রান্স এবং এর মধ্যে খেলা, দুই দলে যদি আবার ফাইনাল উঠে, তাহলে কেন আর্জেন্টিনা জিততে পারে? সেক্ষেত্রে বলবো আর্জেন্টিনা যে শেপ বুঝে খেলাবে, এবং তাদের মিডফিল্ড কিন্তু, তাদের কিছু দুর্বলতা আমার চোখে পড়েনি তা নয়, বা অনেকে বলছেন দুর্বলতাগুলোর কিছু বিষয়ে আমি একমত, কিছু বিষয়ে আমি একমত নই, তো ওই অ্যানালাইসিসে যাব না। কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা করি আর্জেন্টাইনদের, এবং যেটা বলি যে আর্জেন্টাইনদের বড় একটা গুণ হচ্ছে তারা কিন্তু নিজেদের জার্সিটা যখন পরে, দেশের জার্সিটা, তখন নিজেদের একদম বিস্ট মোডে চলে যায়। তো এটা তাদের জন্য পজিটিভ পয়েন্ট।
এজন্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি। এমন না যে আমার এটা মানে প্রেডিকশন বা আর্জেন্টিনা জিতবে এরকম কিছু নয় আছে, তবে আর্জেন্টিনার সুযোগটা বেশি বলে আমার মনে হচ্ছে। আর ফ্রান্সের ক্ষেত্রে যেটা বলবো, ফ্রান্সের স্কোয়াড নিয়ে নতুন করে কিছু বলার নেই, ফ্রান্স করতেছে, কিন্তু ফ্রান্সের একটা সমস্যা হচ্ছে ফ্রান্সের যেসব বিগ ম্যাচগুলোতে একটু সেফ মোডে খেলার চেষ্টা করে। এটা লাতিন আমেরিকার দুই টিম ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে বুমেরাং হতে পারে, কারণ আপনার স্কোয়াড বুঝে ওই অনুসারে যদি না খেলান তাহলে এবং শুরুতে একটু চেপে না ধরতে পারলে ব্রাজিল আর্জেন্টিনাকে বশ করাটা একটু কঠিন হয়ে যায়। এটা আমার মানে ব্যক্তিগতভাবে মনে হয় আর কি। তো দেখা যাক তারা দুই দল ফাইনাল উঠে কিনা বা মুখোমুখি হয় কিনা সেটা দেখার বিষয় আছে। এক্ষেত্রে ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু ফ্রান্সের যে বাধাগুলো আসবে যদি ফাইনাল পর্যন্ত যেতে হয়, হার্ডল গুলো কিন্তু মোট তুলনামূলকভাবে কঠিন ইনে আছে। আর আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হয়েছে, দেখা যাচ্ছে যেটা দেখলাম যে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়তো বা সহজ প্রতিপক্ষ পড়তে পারে। এই ক্ষেত্রে অনেকে আবার বলছে যে স্ক্রিপ্টেড হিসেবে মানে অনেক অনেক কথা বলছে রাইভালরা, কিন্তু আসলে এগুলো আসলে মানে আসলে কোনো বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে এবার যে ফর্মেটে হচ্ছে, এবারে আর্জেন্টিনা যদি পর্তুগাল যদি নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হতো তাহলে কোয়ার্টারে আর্জেন্টিনার সাথে দেখা হতে পারতো। এখন পর্তুগাল হয়েছে গ্রুপ রানার্স আপ, যার কারণে পর্তুগালের সাথে হয়তো এত দেখা হবে না। পর্তুগাল পড়ে গেছে, ফ্রান্স, নরওয়ে, জার্মানি এই সাইডে পড়ে গিয়েছে। তো এটা হতো আর আর্জেন্টিনার দোষ না। আর্জেন্টিনা তো পর্তুগালকে বলেনি যে তোমরা রানার্স আপ হও, আমাদের সাথে আর দরকার নেই। এটা পর্তুগালের ব্যর্থতা। আর্জেন্টিনা এর ক্ষেত্রে ভাগ্যে সহায়তা পাক বা যাই হোক, এটাতে আর্জেন্টিনার কে দোষারোপ করে লাভ নেই। এটা হচ্ছে বিষয়। আর পর্তুগালের কথা যখন উঠেছে বলবো যে পর্তুগালের এই টিমের প্লেয়ারদের নিজেদের আয়না দেখা উচিত যে তারা কি করছে না করছে, বিশেষ করে ব্রুনো ফার্নান্দেজ। ব্রুনো ফার্নান্দেজ হচ্ছে এই পর্তুগাল দলের ইঞ্জিন। ব্রুনো ফার্নান্দেজ ভালো খেললে পর্তুগাল ভালো খেলবে, ব্রুনো ফার্নান্দেজ যদি খারাপ খেলে তাহলে পর্তুগাল খারাপ খেলবে। এটা হচ্ছে কথা। এখন ব্রুনো ফার্নান্দেজ যখন থেকে দলে এসেছে তখনই দেখি যে ও এক ম্যাচে ভালো খেললে দুই ম্যাচে হতবুদ্ধি হয়ে যায়, যে কি করবে না করবে বুঝে উঠতে পারে না। এটা হচ্ছে বিষয়। অথচ ব্রুনো ফার্নান্দেজের ভূমিকাটা কিরকম হওয়া উচিত এক্ষেত্রে বলবো আমি, বার্সেলোনা যে মেসি পূর্ব সময়ে যে নবজাগরণ হয়েছিল বার্সেলোনাতে, যে সেটার রূপকার ছিল রোনালদিনহো। তো রোনালদিনহো সম্পর্কে বলতে গিয়ে তার সতীর্থ ডেকো বলেছিল যে অনেক সময় আমরা বুঝতে পারতাম না যে প্রতিপক্ষের ডিফেন্স কিভাবে ভাঙবো, ডিফেন্স নিয়ে দুশ্চিন্তা পড়ে যেতাম, কিন্তু দেখা যেত রোনালদিনহো ঠিকই একটা না একটা উপায় বের করে ফেলতো। এটা হচ্ছে জিনিয়াস এবং জিনিয়াসের সাথে সাধারণ প্লেয়ারদের পার্থক্য। তো ব্রুনো ফার্নান্দেজ প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার হয়েছে, বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ড জিতে এসেছে। তো তাকে নিয়ে, তার ক্যাপাবিলিটি নিয়ে সন্দেহ করছি না, কিন্তু তার পারফরমেন্স নিয়ে আমি যার পনাই হতাশ। সে কিন্তু পুরো টিমটাকে একসুতো বেঁধে খেলাবে, কিন্তু তার খেলা দেখে মনে হচ্ছে যে মানে সে তাকে জোর করে খেলানো হচ্ছে মনে হচ্ছে। এটাই এক ম্যাচে যেটা ভালো খেলেছে আসলে ওইটা উজবেকিস্তানের সাথে ম্যাচটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নেই, এটা ওই ম্যাচ শেষে বলেছিলাম। এখন দেখা যাক যে ব্রুনো ফার্নান্দেজ নিজেকে ফিরে পায় কিনা। না হলে এবার সামনে পর্তুগালের সামনে মানে ভবিষ্যৎ খুব একটা ভালো দেখছি না। ক্রোয়েশিয়ার সাথে হয়তো বাদ পড়ে বাড়ি যেতে হতে পারে। এটা হচ্ছে বিষয়। রোনালদোকে নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে রোনালদো ওকে যে সাপোর্ট দিতে হবে ওই সাপোর্টটা তার টিমমেটরা দিতে পারছে না। এটাই হচ্ছে বিষয়। মেসি একা ম্যাচ দিতে পারে, এসে অনেক কথা বলা চলে, কিন্তু মেসিরও একটা ন্যূনতম সাপোর্ট লাগে। ওই সাপোর্টটা মেসি পাচ্ছে বলে মেসি ক্লিক করছে। না হলে মেসিও 22 সালের পূর্বে কি করেছে না করেছে সেটা মোটামুটি আমরা দেখেছি। এতে মেসি খারাপ কখনো মানে প্রত্যাশা অনুসারে যদি রাইভালিটি একটা পাশে রেখে বলতে হয় যে মেসির খেলা ঠিকই খেলে গিয়েছে, কিন্তু বেস্ট আউটপুটটা এতে পায়নি। একটা কারণ হচ্ছে তুলনামূলকভাবে সতীর্থরা ওইভাবে তাকে সাপোর্ট করতে পারেনি। আবার অনেক সময় মেসিও কিছু না কিছু ভুল তো করেছে বা প্রত্যাশা অনুসারে করতে পারেনি অপ্রত্যাশিতভাবে, যেমন হচ্ছে পেনাল্টি মিস করে কোপাতে করলো, ওইটাতে করলো। তো এগুলো ভাগ্যের বিষয় আছে। কিন্তু আপনি নিজের যে কাজ এটা করার জন্য করতে হবে। মেসিকে টানছি এই বিষয়টা এটা না যে আমি তুলনা করার জন্য টানছি না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে মানে ন্যূনতম একটা সাপোর্ট লাগবে ইয়াতে করতে হলে। এখন রোনালদো করছে, সতীর্থতার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। এখন সতীর্থরাও কতটুকু করতে পারে এটা দেখার বিষয়। পর্তুগালের যে অনেক রকম সমস্যা দেখছি উইং থেকে শুরু করে তো তাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে এবং তাদের
কোচের যে স্ট্র্যাটেজি সেটাতে হয়তো পরিবর্তন আনতে হবে। আপনি একই স্ট্র্যাটেজিতে স্থির থেকে বিশ্বকাপ জিতে যাবেন, এটা আসলে কঠিন বিষয়। তো এটাতে এই জন্যই বলবো যে চেষ্টা করা উচিত যে এত পরিবর্তন করা, দরকার হলে গেম প্ল্যান চেঞ্জ করে হলেও আরো ভালোভাবে ইনভলভ করা যায়, কিভাবে সবাইকে কানেক্ট করা যায়, কিভাবে টিমের, সেটা নিয়ে ভাবা উচিত। তো সেই অনুসারে কাজ করলে হয়তো পর্তুগালের সম্ভাবনা হয়তো জ্বলে উঠলেও উঠতে পারে প্লেয়াররা, নয়তো তারা কাগজে কলমে বাইরেই থেকে যাবে। এটাই হচ্ছে বিষয়। আর ইংল্যান্ড যেটা নকআউট এরিয়া, ইংল্যান্ড মোটামুটি খেলা যেটা দেখেছি, ইংল্যান্ডের একটা ভালো সম্ভাবনা দেখছি। যদি তারা করতে পারে, তারা সেমি পর্যন্ত যেতে পারে। জার্মানিকে নিয়ে এখনো ওভার এভাবে কিছু বলবো না। জার্মানি কোয়ার্টার পর্যন্ত হিসাব করেছি, সেটা পর্যন্ত খেলুক, দেখা যাক তারপরে কি হয় না, হয়তো দেখতে পাবো। আর স্পেনকে নিয়েও আমি একটু হতাশ, স্পেনও নিজেদের মান অনুযায়ী খেলতে পারছে না। যদিও আমি স্পেনকে আগেও হিসেবে রাখলেও স্পেন এরকম করতে পারে বা এই ইয়ারগুলোতে খাবি খেতে পারে বলে আমি ধারণা করেছিলাম, তারপরও সেটা সত্যি হতে একটু ভালো লাগছে না স্পেনকে। মানে স্পেনের থেকে আর একটু বেটার ফুটবল আমি আশা করেছিলাম অন্তত গ্রুপ পর্বের ম্যাচগুলোতে, সেটা আর কি। তো সেটা হয়নি, দেখা যাক সামনে তারা কি করে, জ্বলে উঠতে পারে কিনা। তবে আমি এক্ষেত্রে আবার বলবো ব্রাজিলের কথা, ব্রাজিলকে নিয়েও এক পর্যন্ত ওভার হাইপ হওয়ার কিছু হয়নি। ব্রাজিল ভালো খেলছে, আপাতত উন্নতি করছে, উন্নতি করুক, ম্যাচ বাই ম্যাচ এগোনো উচিত। ব্রাজিল সমর্থকরা মানে ম্যাচ বাই ম্যাচ ধরে এগোলেই ভালো করবেন, যে ওভার হাইপ বা উচ্চাভিলাষী হওয়ার সুযোগ নেই। উচ্চাকাঙ্ক্ষা রাখার নেই। নেইমারও একাদশে ফিরেছে, দলে ফিরেছেন, মাঠে ব্যাক করেছেন, এটা একটা সুখবর। কিন্তু এখন নেইমারকে কিভাবে সেট করে বেস্ট আউটপুট আনা যায়, সে নিজেকে ফিট রাখবে কিভাবে বাকি পর্বগুলোতে, সেটা দেখার বিষয় আছে। যদি নেইমার মাঠে ফিরে, ব্রাজিলের চেহারা আমূল পাল্টে যাবে, এটা আমি বিশ্বাস করি। তো দেখা যাক কতটুকু কি হয়। তবে আপাতত আমি যদি বলা হয় যে ফাইনাল পর্যন্ত কোন দুই দল যেতে পারে, সেই ক্ষেত্রে আমি আর্জেন্টিনা এবং ফ্রান্সের নামই নেব। তো দেখা যাক কতটুকু কি হয়, সামনে তো দেখতে পাবো আমরা। তো সেই পর্যন্ত এতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার দা স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে পান। ধন্যবাদ সবাইকে।